হ্যালো বন্ধুরা, স্ট্রাকচার অর্গানাইজেশন অফ অ্যানিমালস চ্যাপ্টার 10 এটা 4th ভিডিও। তো এর আগে আমরা 3টে ভিডিও আপলোড করেছি। তো এই ভিডিওগুলোতে কি করা হচ্ছে, যে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। যারা নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত উপকারী। এই ভিডিওগুলি তাদের খুব সাহায্য করবে এনসিইআরটি বুঝতে এবং পড়তে। তো আজকে যেটা হবে সেটা হলো ককরোচের অ্যানাটমি। তো শুরু করা যাক। অ্যানাটমি বা অভ্যন্তরীণ গঠন। The alimentary canal present in the body cavity is divided into three regions: foregut, midgut and hindgut. তো ককরোচের ক্ষেত্রে যে অ্যালিমেন্টারি ক্যানাল আছে, যার মধ্যে পৌষ্টিক নালী যেটাকে বলে, সেটা আবার 3টি ভাগে বিভক্ত। একটা ফোরগাট, একটা মিডগাট, একটা হিন্ডগাট। তো অ্যানাটমির মধ্যে আমরা কী কী পড়বো, তার পরিপাকতন্ত্র, তারপর রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, তারপর জননতন্ত্র, প্রত্যেকটাই পড়বো, হালকা হালকা করে দেওয়া আছে। তো প্রথমে যেটা আসছে সেটা হলো অ্যালিমেন্টারি ক্যানাল, অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের মধ্যে। পৌষ্টিকতন্ত্র শুরু করা হয়েছে প্রথমে। তো কি বলা হয়েছে, যে যাদের যে প্রোস্টেট নালী আছে আরশোলা, সেটা আবার 3টি ভাগে বিভক্ত। একটা হলো ফোরগাট, একটা মিডগাট, একটা হিন্ডগাট। ছবিও দেওয়া আছে এখানে। The mouth opens into a short tubular pharynx leading to a narrow tubular passage called esophagus. তো প্রথমে তো মুখ আছে, মুখের মাধ্যমে খাদ্যটা গ্রহণ করে, তারপর মুখের মাধ্যমে সেই খাবারটা কোথায় যায়, একটা শর্ট এক্সটেনশন আছে, শর্ট টিউবুলার ফ্যারিংস, একটা ক্ষুদ্র নলাকাকৃতি অংশ আছে, যাকে ফ্যারিংস বলে, সেই ফ্যারিংসে যায়। লিডিং টু এ ন্যারো টিউবুলার প্যাসেজ কল্ড ইসোফেগাস। তারপর ফ্যারিংস থেকে যে খাদ্যটা আছে সেটা পরবর্তীকালে ইসোফেগাসে যায়। ইসোফেগাসটা কেমন, যে ন্যারো সংকীর্ণ টিউবুলার প্যাসেজ, নলাকৃতি পথ। তো প্রথমে মাউথ, তারপর ফ্যারিংস, তারপর ইসোফেগাস। These in turn open into a sac-like structure called crop used for storing of food. তারপর ইসোফেগাসটা যায় কোথায়, ক্রপে। খাবারটা ইসোফেগাসের মধ্যে দিয়ে যাবে ক্রপে। ক্রপটা কীরকম, ক্রপটা হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার, থলির মতো অংশ, যেটা কি করে, ইউজড ফর স্টোরিং অফ ফুড, যেটা খাদ্যকে সঞ্চয় করে রাখে। এই যে ক্রপ, মোটা অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রপ। এখানে খাদ্য সঞ্চিত অবস্থায় থাকে এবং থলির মতো দেখতে লাগছে। দ্য ক্রপ ইজ ফলোড বাই গ্রিজার্ট অর প্রোভেন্ট্রিকিউলাস। তারপর ক্রপের পরবর্তী অংশ হচ্ছে গ্রিজার্ট, বা গ্রিজার্টের অপর নাম হচ্ছে প্রোভেন্ট্রিকিউলাস। ইট হ্যাজ অ্যান আউটার লেয়ার অফ থিক সার্কুলার মাসল অ্যান্ড থিক ইনার কিউলিকল ফর্মিং 6 হাইলি কার্টিনিয়াস প্লেট কল্ড টিথ। তো যদি গ্রিজার্টকে ভালো করে দেখি তো কী আছে, ইট হ্যাজ অ্যান আউটার লেয়ার অফ থিক সার্কুলার মাসল। গ্রিজার্টের যে বাইরের আবরণটা সেটা থিক সার্কুলার মাসল নিয়ে গঠিত। গিজার্টের বাইরের আমনটা হচ্ছে থিক, মোটা সার্কুলার মাসল নিয়ে গঠিত। আর ভেতরের অংশটা কী নিয়ে গঠিত, অ্যান্ড থিক ইনার কিউটিক্যাল ফর্মিং 6 হাইলি কার্ডিনিয়াস প্লেট। আর ভেতরের যে অংশ তার মধ্যে 6টা কিউটিক্যাল দ্বারা গঠিত, 6টা দাঁতের মতো অংশ থাকে, যেটা কাইটিনাস বা কাইটিন দ্বারা নির্মিত। কাইটিন দ্বারা গঠিত প্লেটের মতো আকৃতি বিশিষ্ট 6টা অংশ থাকে, যাকে দাঁত বলে। তো গিজার্ডের বাইরের দুটো পার্ট আছে, একটা বাইরের অংশ, একটা ভেতরের অংশ। বাইরের অংশটা সার্কুলার, একটা মোটা সার্কুলার সেল দিয়ে গঠিত, সার্কুলার মাসল দিয়ে গঠিত, গোলাকৃতি মাসল দিয়ে গঠিত। আর ভেতরের অংশটা মধ্যে প্লেট আকৃতি এবং কাইটিন দ্বারা নির্মিত কিছু অংশ থাকে, যেগুলোকে দাঁত বলে। 6টা থাকে। গিজার্ড হেল্প ইন গ্রিন্ডিং দ্য ফুড পার্টিকেল। যে খাবারটা ক্রপ থেকে নিল, সেই ক্রপ বা সেই খাবারটাকে গ্রিন্ড করতে বা পেশাই করতে, চূর্ণ বিচূর্ণ করতে সাহায্য করে। গিজার্টের মধ্যে আবার দুটো পার্ট দেখেছিলাম, একটা উপরে দেখেছিলাম, আবার দেখে নিচ্ছি একটু পর। দ্য এন্টায়ার ফোর গার্ড ইজ লাইন্ড বাই কিউটিকাল। পুরো ফোর গার্ড, মিড গার্ড আর হিন্ড গার্ড আছে, 3টে পার্ট। তো এই যে মাউথ থেকে গিজার্ট পর্যন্ত এটা হচ্ছে ফোর গার্ড, এবং ফোর গার্ডটা কী দ্বারা থাকে, কিউটিকাল দ্বারা আবৃত থাকে পুরো, তার উপরে একটা কিউটিকালের আবরণ থাকে। এ রিং অফ 6 to 8 ব্লাইন্ড টিউবুলস কল্ড হেপাটিক অর গ্যাস্ট্রিক সিকা ইজ প্রেজেন্ট অ্যাট দ্য জাংশন অফ ফোর গার্ড অ্যান্ড মিড গার্ড। তো ইলিয়ামের আগে পর্যন্ত যে অংশটা এটা হলো মিড গার্ড, আর ইলিয়ামের পরবর্তী যে অংশটা সেটা হলো হিন্ড গার্ড। তো এই যে ফোর গার্ড আর মিড গার্ড আছে, তার যে মধ্যবর্তী অংশ, সেখানে 6টা থেকে 8টা টিউব আকৃতি বা নলাকৃতি হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা থাকে। এই যে সরু সরু ছোটো মতো অংশগুলো দেখছি, এগুলো হচ্ছে হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা। কটা আছে, 6টা থেকে 8টা। কোথায় থাকে, ফোর গার্ড এবং মিড গার্ড, ফোর গার্ড এবং মিড গার্ডের জাংশনে, এই যে শুরুতে, সেই শুরুতে থাকে 6টা থেকে 8টা নলাকৃতি অংশ। হুইচ সিক্রেট ডাইজেস্টিভ জুস, যেটা কী ক্ষরণ করে, এখান থেকে ডাইজেস্টিভ জুস খরিত হয়, পরিপাককারী এনজাইম খরিত হয়।
যেমন আমাদের স্যালিভারি গ্ল্যান্ড, মানুষের ক্ষেত্রে স্যালিভারি গ্ল্যান্ড, তারপর যে স্যালিভারি আছে, অন্যান্য কোষ আছে, সেখান থেকে যেমন বিভিন্ন রকম এনজাইম খরিত হয়। তো এদের ক্ষেত্রে যে ম্যালপিজিয়ান টিউব আছে, গ্যাস্ট্রিক সিকা আছে বা হেপাটিক সিকা আছে, সেই গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থেকে গ্যাস্ট্রিক জুস খরিত হয় বা ডাইজেস্টিভ জুস খরিত হয়। At the junction of midgut and hindgut is present another ring of 100 to 150 yellow colored thin filamentous Malpighian tubules. তো মিডগার্ড এবং হিন্ডগার্ড যেটা আছে তার মধ্যবর্তী যে অংশ, এই যে এখানে, তো এখানে আরও আরেকটা 100 থেকে 150টা পাতলা ফিলামেন্টযুক্ত অংশ থাকে, যার কালারটা হয় হলুদ। একে বলা হয় ম্যালপিজিয়ান টিউবুলস। ম্যালপিজিয়ান টিউবুলস বলা হয়। সংখ্যা হচ্ছে 100 থেকে 150টা, কালার হচ্ছে ইয়েলো বা হলুদ, এবং এগুলো কি পাতলা। হেপাটিক সিকাগুলো একটু মোটা ছিল, সংখ্যায় কম ছিল, কিন্তু ম্যালপিজিয়ান টিউবুলসগুলো পাতলা এবং সংখ্যায় বেশি এবং হলুদ আকৃতির। দে হেল্প ইন রিমুভাল অফ এক্সক্রিটরি প্রোডাক্ট ফ্রম হিমোলিম্ফ। তো তারা এই ম্যালপিজিয়ান টিউবুলস কাজ কি, এটা রেচন অঙ্গ হিসাবে কাজ করে, যে খাবার যেটা আছে বা এই হিমোলিম্ফ যেটা আছে, যে আরসুলার যে রক্ত আছে তাকে হিমোলিম্ফ বলে। তো হিমোলিম্ফের মধ্যে যে সমস্ত অপজাত পদার্থগুলো আছে যেগুলো দেহে কাজে লাগবে না, সেগুলো এই ম্যালপিজিয়ান টিউবুলসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। দ্য হিন্ডগার্ট ইজ ব্রোডার দ্যান মিডগার্ট অ্যান্ড ইজ ডিফারেন্টেড ইন্টু ইলিয়াম, কোলন অ্যান্ড রেকটাম। তো হিন্ডগার্ট যেটা আছে, তো এই যে জাংশন এখান থেকে শুরু করে যে অ্যানাস পর্যন্ত, সেটা হচ্ছে হিন্ডগার্ট। তো হিন্ডগার্ট আবার হচ্ছে হ্যান্ডগার্টটা হচ্ছে ব্রোডার দ্যান মিডগার্ট, মিডগার্টের থেকে বেশি মোটা। দেখা যাচ্ছে এটা কতটা মোটা আছে। অ্যান্ড ইজ ডিফারেন্টেড ইন্টু ইলিয়াম, কোলন অ্যান্ড রেকটাম। এবং এটা আবার 3টি পার্টে বিভক্ত। একটা হচ্ছে ইলিয়াম, এই যে ইলিয়াম, কোলন, আর একটা হচ্ছে রেকটাম। দ্য রেকটাম ওপেন্স আউট থ্রোন অ্যানাস, এবং রেকটাম থেকে যে অ্যানাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তাহলে এখানে অ্যানাটমির মধ্যে প্রথমে ডাইজেস্টিভ সিস্টেম দেখলাম, যে ডাইজেস্টিভ সিস্টেমটা কেমন। তো ডাইজেস্টিভ সিস্টেম তার 3টে পার্টে বিভক্ত: ফোরগার্ড, মিডগার্ড, হিন্ডগার্ড। ফোরগার্ডের মধ্যে ফ্যারিংস আছে, তারপরে আছে তারপরে আছে ইসোফ্যাগাস, তারপর ক্রপ, তারপর গিজার্ড, তারপর হেপাটিক ক্রপ, গিজার্ড। ফোরগার্ডের মধ্যে 4টে গিজার্ড পর্যন্ত পার্ট। তো ক্রপ খাদ্য সঞ্চয় করে, গিজার্ড পেষণ করতে সাহায্য করে। গিজার্ডের আবার 2 রকম মাসল থাকে, একটা বাইরের দিকে সার্কুলার মাসল, ভেতরের দিকে 6টা দাঁত থাকে, যেটা কাইটিন দিয়ে গঠিত। তারপরে ফোরগার্ড ও মিডগার্ডের মধ্যবর্তী অংশে থাকে হেপাটিক সিকা, যে হেপাটিক সিকা যেটা আছে, হেপাটিক সিকা সেটা কী কাজ করে, যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। তারপর আছে মিডগার্ড বা মেসেন্ট্রন, অপর নাম মিডগার্ড বা মেসেন্ট্রন বলা হয় যাকে। তো মিডগার্ড আর হিন্ডগার্ডের মধ্যবর্তী স্থানে থাকে 100 থেকে 150টা হলুদ আকৃতির পাতলা নলাকার ফিলামেন্টযুক্ত ম্যালপিজিয়ান টিউবুলস, যেটা রক্ত হেমোলিম্ফ থেকে যে অপ্রয়োজনীয় পদার্থ সেগুলো বাইরে বের করে দেয়। আর তারপরে আছে হিন্ডগার্ড, যেটা একটু ব্রোডার হয়। তো তার মধ্যে আবার 3টে পার্ট: একটা ইলিয়াম, একটা কোলন, আর একটা হচ্ছে রেকটাম। তো এটা ছিল তাদের অ্যালিমেন্টারি ক্যানাল বা পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম আরসোলার। আর এখানে আরেকটা জিনিস আছে যেটা এখানে লিখা নেই, কিন্তু এটা হচ্ছে এই যে স্যালিভারি গ্ল্যান্ড। 4টে স্যালিভারি গ্ল্যান্ড আছে যেগুলো রিজার্ভার হিসেবে কাজ করে, যে স্যালিভারি রিজার্ভার লেখাও আছে, যেখানে উৎসের স্যালিভা জমা হয়ে থাকে। না, স্যালিভারি গ্ল্যান্ড আছে 4টে, আর তার 2টো আছে স্যালিভারি রিজার্ভার। আর সব কিছু তো দেওয়াই আছে, এগুলো দেখে বললাম মোটামুটি। তো অ্যালিমেন্টারি ক্যানাল দেখলাম। এবার যেটা পার্ট আছে সেটা হলো ভাস্কুলার। তো এবার হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। তো ব্লাড ভাস্কুলার সিস্টেম অফ ককরোচ ইজ অ্যান ওপেন টাইপ। তো এদের ক্ষেত্রে যে সার্কুলার সিস্টেম সেটা হলো ওপেন টাইপ বা মুক্ত। ক্লোজ টাইপ আর ওপেন টাইপ থাকে, তো এটা ওপেন টাইপ। সরাসরি কোনো রকম নালিকা টালিকা, ভেসেল, ভেন তারপরে আর্টারি কিছু থাকে না। ব্লাড ভেসেলস আর পুরলি ডেভেলপড অ্যান্ড ওপেন ইন্টু স্পেস হিমোসিল। তো এদের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে, যার মধ্যে ব্লাড যায়, সেগুলো খুব একটা ডেভেলপ না। অ্যান্ড ওপেন ইন্টু স্পেস হিমোসিল, এবং এগুলো যে গহরে যুক্ত থাকে তাকে হিমোসিল বলে। হিমোসিল গহরের মধ্যে রক্তটা বিভিন্ন রকম ব্লাড ভেসেলের মাধ্যমে আসে, হিমোসিল বলে। ভিসেরাল অর্গান লোকেটেড ইন দ্য হিমোসিল আর বাথ ইন ব্লাড বা হিমোলিম্ফ। তো আরসুলার যে রক্ত আছে তাকে হিমোলিম্ফ বলে, যেটা এই হিমোসিলে থাকে। তো হিমোসিলে যে সমস্ত অঙ্গ থাকে, সেই অঙ্গগুলো এখানে বার্থ করে, বা এগুলো এখানে এই যে অঙ্গগুলো আছে এই হিমোসিলের মধ্যে ভিজে যায়। দ্য হিমোলিম্ফ ইজ কম্পোজড অফ কালারলেস প্লাজমা অ্যান্ড হিমোসাইট। তো হিমোলিম্ফের মধ্যে কী কী পার্ট আছে? হিমোলিম্ফ আবার 2টো অংশ নিয়ে গঠিত, একটা কালারলেস প্লাজমা আর একটা হচ্ছে হিমোসাইট। আমাদের যেমন কি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা আছে। তো এদের ক্ষেত্রে কী আছে? হিমোলিম্ফ
আমাদের যেমন ব্লাড বলে, এদেরকে লিম্ফ হিমোলিম্ফ বলে। তো হিমোলিম্ফ আবার দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে কালারলেস প্লাজমা আছে আর তার মধ্যে হিমোসাইট আছে, এই দুটো অংশ আছে। হার্ট অফ ককরোচ কনসিস্ট অফ ইলংগেটেড মাস্কুলার টিউব লাইং অ্যালং মিড ডরসাল লাইন অফ থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। তো থোরাক্স থেকে শুরু করে অ্যাবডোমেন পর্যন্ত এদের হার্টগুলো থাকে, এবং হার্টগুলো কীরকম আকৃতি, নল আকৃতি, এই যে ইলংগেটেড লম্বালম্বিভাবে থাকে, টিউব আকৃতি বা নল আকৃতি। এবং সেটা কোথায় থাকে, যে ডরসাল লাইন, ডরসাল মানে পিঠের দিকে থাকে, থোরাক্স থেকে নিয়ে অ্যাবডোমেন পর্যন্ত। ইট ইজ ডিফারেন্টেড ইন্টু ফানেল শেপড চেম্বার উইথ ওয়াস্টিয়া অন ইদার সাইড। তো এদের মধ্যে যে হাড়টা থাকে, সো সো হাড়টার মধ্যে যদি গঠনটা দেখা যায়, তো এরকম দুটো ছিদ্র থাকে যাকে ওয়াস্টিয়া বলে। তো এই ওয়াস্টিয়ার মতো থাকে দুটো ছিদ্র, দুই দিকে থাকে। ব্লাড ফ্রম সাইনাসেস এন্টার হার্ট থ্রু ওয়াস্টিয়া অ্যান্ড ইজ পাম্পড অ্যান্টারলি টু সাইনাসেস এগেন। তো ব্লাড কী করে, যে এই ওয়াস্টিয়ার মাধ্যমে এই যে হার্ট আছে তার মাধ্যমে প্রবেশ করবে, আবার এই অ্যান্টিরিয়ারলি এর মধ্যে দিয়ে আবার অন্য অন্য অংশে চলে যাবে। এবং তো এটা হচ্ছে হার্ট, তাদের হার্টটাই লম্বালম্বী নলাকৃতি। তো ওভেন টাইপের আছে, লিম্ফ বলে, এবং সেটা কালারলেস হিমোসাইট এবং কালারলেস প্লাজমা নিয়ে গঠিত। আর হার্টটা লম্বাকৃতি হয়, আর হার্টের সঙ্গে যুক্ত থাকে অ্যালারি মাসল, যেটা 13 জোড়া, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যালারি মাসল। তো 13 জোড়া অ্যালারি মাসল থাকে। তো এই যে অ্যান্টেরিয়ার অ্যাওয়ার্ডটা আর চেম্বার অফ হার্ট, হার্টের চেম্বারের মধ্যে দুটো অস্টিয়া থাকে, অস্টিয়ার মাধ্যমে রক্তটা হার্টে প্রবেশ করে, আর পরবর্তীকালে সেটা বাইরে সেই সাইনাসের মাধ্যমে সাইনাসের মধ্যে সেটা বাইরে দিয়ে চলে যায়। তো এটা হলো ভাস্কুলার সিস্টেম দেখলাম। এবার হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো ওপেন সার্কুলার সিস্টেম দেওয়া হলো, ছবিও দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। তো রেসপিরেটরি সিস্টেমটা কীরকম, বা শ্বসনতন্ত্র। দ্য রেসপিরেটরি সিস্টেম কনসিস্ট অফ এ নেটওয়ার্ক অফ ট্রাকিয়া দ্যাট opens through 10 pairs of small holes called spiracles present on the lateral side of the body. তো এদের যদি ছবি আঁকা হয়, যে এটা একটা ককরোচ, তো এই ককরোচের মধ্যে এরকম ল্যাটারাল সাইডে মানে সাইড বরাবর, কিনারা বরাবর এরকম 10 জোড়া পথ আছে যাকে স্পাইরাকলস বলে। সেই ছিদ্র আছে, ছিদ্রকে বলে কি স্পাইরাকলস, এবং যে টিউব আকৃতির অংশ তাকে বলে ট্রাকিয়া। তাহলে কত, 10 জোড়া, 10 পেয়ার্স, 10 জোড়া ট্রাকিয়া আছে। আর যে ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদানটা হয়, সেই ছিদ্রটাকে বলা হয় স্পাইরাকলস। কোথায় থাকে, দেহের দুই প্রান্তে থাকে। থিন ব্রাঞ্চিং টিউবস, ট্রাকিয়াল টিউবস সাবডিভাইডেড ইন্টু ট্রাকিওলস। তো এই যে পাতলা যে নলাকৃতি অংশ আছে যাকে ট্রাকিয়াল টিউবস বলে, তো এর মধ্যে আবার অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন আমাদের ব্রঙ্কাস, ব্রঙ্কিওল ছিল। তো এরকম এদের মধ্যে আবার ব্রাঞ্চ হয়ে ট্রাকিয়া থেকে ট্রাকিওলস তৈরি করে, ব্রাঞ্চ হয়ে। ক্যারি অক্সিজেন ফ্রম দ্য ইয়ার টু দ্য অল দ্য পার্ট। তো এই স্পাইরাকলসের মাধ্যমে সেটা ট্রাকিয়েলসের মধ্যে দিয়ে সেটা এই যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা কি দেহের মধ্যে প্রবেশ করবে, আবার কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে। স্পাইরাকলস এবং এই ট্রাকিয়েলসের মধ্যে দিয়ে এইটা হয়ে থাকে। দ্য ওপেনিং অফ দ্য স্পাইরাকলস ইজ রেগুলেটেড বাই দ্য স্পিংটার। তো যে স্পাইরাকলগুলো দেখলাম, যে স্পাইরাকলগুলো আছে, তো এর মধ্যে আবার স্পিংটার আছে, যে এটা নিয়ন্ত্রণ করে, স্পিংটার আছে বা পথ আছে, সেই স্প্রিংটার নিয়ন্ত্রণ করে যে গ্যাস কতটা প্রবেশ করবে, কতটা গ্যাস বেরোবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে স্প্রিংটার। এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক প্লেস অ্যাট দ্য ট্রাকিউলস বাই ডিফিউশন। এবং এই যে ট্রাকিউলসের মাধ্যমে যে গ্যাসে এক্সপেন্স, যে অক্সিজেন প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, এটা ডিফিউশন প্রক্রিয়ার বা সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, যে অধিক ঘনত্বের অক্সিজেন অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। তো রেসপিরেটরি সিস্টেমে দেখলাম যে বিশেষ কিছু নেই, যে নলাকৃতির টিউব অংশ আছে যাকে ট্রাকিয়া বলে, সেগুলো আবার সাবডিভাইডে থাকে, ট্রাকিউলস থাকে, 10 জোড়া এগুলো থাকে। আর যে ছিদ্রের মাধ্যমে যুক্ত থাকে তাকে স্পাইরাকলস বলে। ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরা কী করে, এক্সচেঞ্জ করে থাকে। ল্যাটারাল সাইড বা দুই সাইড বরাবর থাকে এগুলো। এবার হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, খুবই ছোটো ছোটো আকারে আছে, হালকা হালকা করে লেখা আছে সব কিছুই। তো এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিশন ইজ পারফর্মড বাই ম্যালপিজিয়ান টিউবস। আমরা আগেই পড়েছি এলিমেন্টারি ক্যানালে, যে এখানে 100 থেকে 150টা যে হলুদ আকৃতির পাতলা নলাকৃতি অংশ ছিল যাকে ম্যালপিজিয়ান টিউবস বলে। তো সেই ম্যালপিজিয়ান টিউবসের মাধ্যমেই এক্সক্রিশনটা হয়ে থাকে। সেখানে দেখছিলাম যে হিমোলিম্ফের মধ্যে যে অপ্রয়োজনীয় পদার্থ আছে সেগুলো ওই ম্যালপিজিয়ান টিউবসের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলো। তাহলে এক্সক্রিশন হয়ে থাকে কার মাধ্যমে, ম্যালপিজিয়ান টিউবসের মাধ্যমে। ইচ টিউবুল ইজ লাইন্ড বাই গ্ল্যান্ডুলার অ্যান্ড সিলেটেড সেল। তো ম্যালপিজিয়ান টিউবস যদি আবার ভালো করে দেখা যায় অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, তো দেখবো যে এর মধ্যে আবার দুই রকমের কোষ আছে, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার, এটা হচ্ছে সিলিয়েটেড, মানে এরকমভাবে সিলিয়া আছে। তো এই যে প্রত্যেকটা নলাকার তন্তু তার মধ্যে আবার সিলিয়া আছে।
আর গ্ল্যান্ডুলার, কিছু কিছু গ্ল্যান্ডও আছে বা গ্রন্থিও আছে। দে অ্যাবজর্ব নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্টস অ্যান্ড কনভার্ট দেম ইন্টু ইউরিক অ্যাসিড হুইচ ইজ এক্সক্রিটেড আউট থ্রু দ্য হিন্ড গার্ড। তো এই যে ম্যালপিজিয়ান টিউবেলসের মধ্যে দিয়ে যখন হিমোলিম্ফে যায়, তো হিমোলিম্ফ যাওয়ার সময় যখন হিমোলিম্ফটা এই ম্যালপিজিয়ান টিউবেলসের মধ্যে দিয়ে যায়, তো তার মধ্যে যে নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ আছে সেগুলো কি করে, যে এই ম্যালপিজিয়ান টিউবেলস তাদেরকে ইউরিক অ্যাসিডে কনভার্ট করে দেয়। আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যেমন আমরা কি ইউরিক অ্যাসিডে কনভার্ট করে দেয়, যে এই যে ম্যালপিজিয়ান টিউবেলস আছে, হিমোলিম্ফ যখন যাবে তো হিমোলিম্ফের মধ্যে তো ম্যালপিজিয়ান টিউবেলসের মধ্যে দিয়ে যখন নাইট্রোজেনাস ওয়াসটা যাচ্ছে, তো সেটা ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়ে সেটা হিন্ড গার্ডের মধ্যে দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়। এবং এর জন্য দিস এনজাইম ইজ কল্ড ইউরিকোটোলিক। তো আমরা তো জানি যে অ্যামোনিয়া নির্গত করলে অ্যামোনোটোলিক, ইউরিয়া নির্গত করলে ইউরিওটোলিক, আর ইউরিক অ্যাসিড নির্গত করলে ইউরিকোটোলিক। তো তার জন্য আরসুলা হচ্ছে ইউরিকোটোলিক প্রাণী। ইন অ্যাডিশন দ্য ফ্যাট বডি, নেফ্রোসাইট অ্যান্ড ইউরোক্লোসা গ্ল্যান্ড অলসো হেল্প ইন এক্সক্রিশন। তো ম্যালপিজিয়ান টিউবস তো মুখ্য ভূমিকা পালন করে, কিন্তু তাছাড়া ফ্যাট বডি আছে, নেফ্রোসাইট আছে, ইউরিকোসা গ্ল্যান্ড আছে, যেগুলো এক্সক্রিশনে সাহায্য করে, সহায়তা অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে কি ম্যালপিজিয়ান টিউবসের মাধ্যমে এক্সক্রিশনটা মেনলি হয়ে যায়। তো সেখানে সিলিয়া আছে আর গ্ল্যান্ডুলার সাইড আছে। তো সিলিয়ার মধ্যে যাওয়ার সময় নাইট্রোজেন রসগুলো সেগুলো ইউরিক অ্যাসিডে কনভার্ট হয় এবং ইউরিক অ্যাসিডটা দেহের বাইরে নির্গত হয়ে যায়। এবং যেহেতু ইউরিক অ্যাসিড এরা রেচন করে, তার জন্য একে ইউরিকোটোলিক প্রাণী বলে। তো রেচনতন্ত্র তো হলো, এবার আছে স্নায়ুতন্ত্র। The nervous system of cockroach consists of a series of fused, segmentally arranged ganglia joined by paired longitudinal connectives on the ventral side. তো ককরোচের ক্ষেত্রে যে নার্ভাস সিস্টেম সেটা কী নিয়ে গঠিত? গ্যাংলিয়া নিয়ে গঠিত। আমাদের যেমন নিউরন থাকে, এদের ক্ষেত্রে গ্যাংলিয়া থাকে। সেই গ্যাংলিয়াগুলো কীভাবে থাকে? এভাবে সিরিজ বরাবর থাকে এবং ফিউজড, যুক্ত অবস্থায় থাকে। সেগমেন্টালি অ্যারেঞ্জড, যে এভাবে খণ্ডিত খণ্ডিত অংশভাবে যুক্ত আকারে থাকে। তো কী দ্বারা যুক্ত থাকে? লঙ্গিটিউডিনাল কানেকটিভ, যে পিয়ার এভাবে যে একটা আছে, তো এভাবে পিয়ার লঙ্গিটিউডিনাল কানেকটিভের মাধ্যমে যুক্ত থাকে, সেগমেন্টালি থাকে। কোন দিকে? ভেন্ট্রাল সাইডে বা নিচের দিকে, পেটের দিকে। তো এদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমটা গ্যাংলিয়া নিয়ে গঠিত। গ্যাংলিয়াগুলো সেগমেন্টেড থাকে, খণ্ডিত অংশ থাকে এবং জয়েন্টে যুক্ত থাকে। কার মাধ্যমে যুক্ত থাকে? যে কানেকটিভসের মাধ্যমে যুক্ত থাকে, লম্বালম্বী কানেকটিভসের মাধ্যমে, লঙ্গিটিউডিনাল কানেকটিভসের মাধ্যমে, পেয়ার্ড লঙ্গিটিউডিনাল কানেকটিভস। এবং কোন দিকে থাকে? ভেন্ট্রাল সাইডে বা পেটের দিকে। 3 গ্যাংলিয়া লাই ইন দ্য থোরাক্স অ্যান্ড 6 ইন দ্য অ্যাবডোমেন। তো গ্যাংলিয়ার মধ্যে যে 3টে গ্যাংলিয়া থাকে থোরাক্সে আর 6টা থাকে অ্যাবডোমেনে। যে মাউথ আছে, থোরাক্স আছে, অ্যাবডোমেন আছে। তো থোরাক্সে থাকে 3 জোড়া, আর 3টে থাকে, আর অ্যাবডোমেনে থাকে 6টা। দ্য নার্ভাস সিস্টেম অফ ককরোচ ইজ স্প্রেড থ্রু আউট দ্য বডি। তো নার্ভাস সিস্টেম যেটা আছে সেটা সারা দেহে ছড়িয়ে থাকে, থ্রু আউট দ্য বডি। দ্য হেড হোল্ড এ বিট অফ নার্ভাস সিস্টেম হোয়াইল দ্য রেস্ট ইজ সিচুয়েটেড অ্যালং দ্য ভেন্ট্রাল বেলি সাইড পার্ট অফ ইটস বডি। তো এদের যে মাথা, সেই মাথার মধ্যে নার্ভাস সিস্টেম খুব অল্প থাকে, খুবই কম থাকে। আমাদের মানুষের ক্ষেত্রে কি নার্ভাস সিস্টেমের মেন অংশ হচ্ছে আমাদের মাথা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেমন সেরিব্রেলাম, পন্স, মেডুলা, তারপর সুষুমাকাণ্ড, সমস্ত কিছু আমাদের মাথার মধ্যে আছে। কিন্তু আরশোলার ক্ষেত্রে তা না। আরশোলার ক্ষেত্রে মাথাতে খুব কম থাকে। তাদের বেশিরভাগই নার্ভাস সিস্টেম থাকে ভেন্ট্রাল, সারা দেহে থাকে এবং সেটা ভেন্ট্রাল সাইডে থাকে, বেলি সাইডে বা পেটের দিকে। So now you understand that if the head of a cockroach is cut off, it will still live for as long as 1 week. এবং এই কারণে, যেহেতু এর মাথার মধ্যে কোনো নার্ভাস সিস্টেম নেই, খুব অল্প পরিমাণে থাকে, তার জন্যই যদি ককরোচের মাথাকে কেটে ফেলা হয় তো তবুও সে 1 সপ্তাহ বেঁচে থাকবে। এর জন্য কি, ককরোচের মাথাকে যদি কেটে ফেলা হয়, আলাদা করে দেওয়া হয়, তবুও সেই দেহ 1 সপ্তাহ সে বেঁচে থাকবে, মাথাটা, এই দেহটা, ককরোচটা 1 সপ্তাহ বেঁচে থাকবে, কারণ নার্ভাস সিস্টেম মাথাতে থাকে না। কিন্তু আমাদের মাথাটা অর্ধেক কাটা হলেই মারা যাবো, কারণ আমাদের যে নার্ভাস সিস্টেমটা সেটা পুরোটাই মাথাতে। ইন দ্য হেড রিজিয়ন দ্য ব্রেন ইজ রিপ্রেজেন্টেড বাই সুপ্রা ইসোফেগাল গ্যাংলিয়ান।
তো মাথার মধ্যে যেটুকু নার্ভাস সিস্টেম থাকে, তো সেই নার্ভাস সিস্টেমটা কীভাবে থাকে, সুপ্রা ইসোফেগাল গ্যাংলিয়ান হিসাবে থাকে, সুপ্রা ইসোফেগাল গ্যাংলিয়া, হুইচ সাপ্লাইজ নার্ভ টু অ্যান্টেনা অ্যান্ড কম্পাউন্ড আইস। তো এই যে সুপ্রা এসোফেগাল গ্যাংলিয়া, এটা হচ্ছে একটা সেন্টার, সুপ্রা এসোফেগাল গ্যাংলিয়া হচ্ছে একটা সেন্টার। তো এই সেন্টার থেকে যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো কম্পাউন্ড আইয়ের দিকে একটা যাবে, একটা কম্পাউন্ড আইয়ের দিকে যাবে, একটা অ্যান্টেনার দিকে যাবে, এভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে। যেমন অ্যান্টেনা কম্পাউন্ড আইয়ের কাজটাকে নিয়ন্ত্রণ করবে। যেমন আমাদের ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে। তো সুষমা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখান থেকে বিভিন্ন রকম নার্ভ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, 13 জোড়া সেন্সিটি আছে, মোটর আছে, তারপর দুই জয়েন্ট হিসাবে আছে। তো এইরকম অনেকগুলো আমাদের আছে, মাথা থেকে নির্গত হচ্ছে। তো এইরকমভাবে এদেরও একটা কম্পাউন্ড আয়ের দিকে যায় আর একটা অ্যান্টেনার দিকে যায়। ইন ককরোচ দ্য সেন্স অর্গান, আর তো এটা হলো স্নায়ু, এবার হচ্ছে সেন্স অর্গান। তো স্নায়ুটা পড়লাম যে নার্ভাস সিস্টেমটা কী কী নিয়ে গঠিত, গ্যাংলিয়ানে গঠিত, কীভাবে থাকে দেখলাম, কোথায় থাকে তাও দেখলাম। আর 3টে হচ্ছে থোরাক্সে আর 6টা হচ্ছে অ্যাবডোমেনে। মাথাতে খুব অল্প থাকে, তাই মাথা কাটলে সে 1 সপ্তাহ বেঁচে থাকতে পারে। আর সুপ্রাএসিপিক্যাল গ্যাংলিয়া মাথাতে থাকে, যেটা অ্যান্টিনা এবং কম্পাউন্ড আয়ের কাজকে নিয়ন্ত্রণ করে। তো এবার হচ্ছে সেন্স অর্গান, আমাদের যেমন চোখ, কান, নাক, জিভ, ত্বক। তো এদের ক্ষেত্রে কী কী আছে? ইন ককরোচ দ্য সেন্স অর্গান হচ্ছে অ্যান্টেনা, আইজ, ম্যাক্সিলারি পাল্প, লেবিয়াল পাল্পস, অ্যানাল সার্সি। তো ককরোচের ক্ষেত্রে সেন্স অর্গান হচ্ছে অ্যান্টেনা, যে দুটো সুরের মতো অংশ থাকে মাথা থেকে বেরোয়, সেই অ্যান্টেনা আছে। কম্পাউন্ড আই, যেটা একটা কম্পাউন্ড আই থাকে, সেই আই আছে, সেই চোখের মাধ্যমে করে। ম্যাক্সিলারি পাল্প, যে ম্যাক্সিবল ম্যান্ডিলা পড়েছিলাম, তো সেই ম্যাক্সিলারিতে যে অংশগুলো থাকে সেই ম্যাক্সিলারি পাল্প। লেবিয়াল পাল্প, লেবিয়াম যে পড়েছিলাম, লোয়ার লিপ লেবিয়াম, তো সেই লেবিয়াম পাল্প। এবং অ্যানাল সার্সি, এই যে অ্যানাল সার্সি দেখছিলাম, যে সুতো আকৃতির, মেল ফিমেল দুটোতে থাকে, তো সেই অ্যানাল সার্সি, এগুলো সেন্স অর্গান হিসাবে কাজ করে। তো দ্য কম্পাউন্ড আইজ আর সিচুয়েটেড অ্যাট দ্য ডরসাল সারফেস অফ দ্য হেড। তো মাথার যে ডরসাল সাইড বা পিঠের দিকে বা ওপরের দিকে এইভাবে কম্পাউন্ড আইগুলো থাকে। ইচ আই কনসিস্ট অফ অ্যাবাউট 200 হেক্সাগোনাল ওমাটিডিয়া। তো এই যে একটা কম্পাউন্ড আই মানে কি, যৌগিক আই, যে সমস্ত চোখ একের বেশি মণি দ্বারা গঠিত তাকে বলা হয় কম্পাউন্ড আই। তো এদের ক্ষেত্রে যে মণি তাকে বলা হয় কি, যে ওমাটিডিয়া। তো সেই ওমাটিডিয়ার সংখ্যাটা কত, 2000টা। দেখতে কেমন, হেক্সাগোনাল বা ষড়ভুজ আকৃতি। তাহলে কম্পাউন্ড আই এদের থাকে দুটো। কম্পাউন্ড আইগুলো কাকে বলে, যে সমস্ত চোখ একের বেশি মণি দ্বারা গঠিত তাকে কম্পাউন্ড আই বলে। তো এদের ক্ষেত্রে যে কম্পাউন্ড আই যে মণি, সেটা হচ্ছে ওমাটিডিয়া। তো ওমাটিডিয়ার সংখ্যা হচ্ছে 2000টি এবং দেখতে কেমন, হেক্সাগোনাল বা ষড়ভুজ আকৃতি। সিঙ্গুলারে বলা হয় ওমাটিডিয়াম। উইথ দ্য হেল্প অফ সেভারেল ওমাটিডিয়া এ ককরোচ ক্যান রিসিভ সেভারেল ইমেজেস অফ অ্যান অবজেক্ট। যেহেতু এদের 2000টা ওমাটিডিয়া আছে, তাহলে 2000টা ইমেজ পাবে। একটা যে বস্তুকে তারা দেখবে তার অনেকগুলো ছবি তাদের চোখের সামনে ভাসবে। আমরা যেমন একটা বই দেখলে একটাই দেখতে পাই, একটাই চিত্র দেখি, কিন্তু ককরোচ তা না। যে এই একটা বই যদি তাদের সামনে রাখা হয়, তো এটা তার 2000টা বই দেখবে। যদি 1000টা ওমাটিডিয়া থাকে, তো 1000টা বই দেখবে। তাহলে অনেকগুলো ইমেজ বা অনেকগুলো প্রতিবিম্ব তাদের তৈরি হয়। দিস কাইন্ড অফ ভিশন ইজ নোন অ্যাজ মোজাইক ভিশন। এবং এই ধরনের যে ভিশন বা দৃষ্টি তাকে বলে মোজাইক দৃষ্টি। মোজাইক দৃষ্টি তাহলে কার দেখা যায়, ককরোচের দেখা যায়। এটা কীরকম দৃষ্টি, যে এর মধ্যে কম্পাউন্ড আই থাকলে এটা হয় যে অনেকগুলো ওমাটিডিয়া থাকার কারণে একটা চিত্রের অনেকগুলো ইমেজ দেখা যায়। তো একে বলা হয় মোজাইক ভিশন, ককরোচের দেখা যায়। এবং মোজাইক ভিশনের বৈশিষ্ট্য কি, যে উইথ মোর সেন্সিভিটি বাট লেস রিজলিউশন, যে খুব সহজেই সেন্স করে নিতে পারে যে কোথায় বস্তুটা আছে, খুব সহজেই দেখে নিতে পারে। যেহেতু অনেকগুলো ছবি বেরিয়ে যাচ্ছে, তো তাহলে খুব সহজে বুঝে নিতে পারে যে হ্যাঁ, কিছু না কিছু একটা আছে। কিন্তু লেস রিজলিউশন, কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারে না যে জিনিসটা কী, সম্পূর্ণরূপে পার্থক্য করতে পারে না যে জিনিসটা আসলে কী, যেহেতু অনেকগুলো ছবি বেরিয়ে দেয়। যে একটা জিনিসের এভাবে অনেকগুলো ছবি বেরিয়ে যাচ্ছে, তো তার জন্য তারা বুঝতে পারে যে কিছু একটা আছে, খুব সহজে বুঝে নিতে পারে। কিন্তু জিনিসটা কী সেটা বুঝতে পারে না, ক্লিয়ারলি বুঝতে পারে না। তাদের যে ভিশনটা সেটা ক্লিয়ার না। আমরা যেমন স্পষ্টভাবে দেখতে পারি যে কীভাবে কী লেখা আছে, কিন্তু তারা স্পষ্টভাবে দেখতে পায় না। তারা বুঝতে পারে যে কিছু একটা আছে, কিন্তু কী জিনিসটা সেটা বুঝতে পারে না সহজে। তো মোর সেন্সিটিভিটি আর লেস রেজলিউশন বিং কমন ডিউরিং নাইট, হেন্স কল নকচারাল ভিশন। এবং রাতের বেলা বেশি দেখা যায়, রাতের বেলা এরা দেখতে পায়, তার জন্য একে নকচার্নাল ভিশনও বলা হয়।
তো এবার হচ্ছে জননতন্ত্র। তো এটা হচ্ছে লাস্ট টপিক, জননতন্ত্র। তো ককরোচের জননতন্ত্র দেখা যাক কীরকম আছে। সবচেয়ে জটিল এটা। ককরোচেস আর ডায়াসিয়াস অ্যান্ড বোথ সেক্সেস হ্যাভ ওয়েল ডেভেলপড রিপ্রোডাক্টিভ অর্গান। ককরোচ হচ্ছে কি ডায়োসিয়াস, মানে কি এক লিঙ্গ, আলাদা আলাদা, পুরুষ আলাদা মহিলা আলাদা। অ্যান্ড বোথ সেক্সেস হ্যাভ ওয়েল ডেভেলপড রিপ্রোডাক্টিভ অর্গান, এবং এদের ক্ষেত্রে যে জনন অঙ্গ সেটা কিন্তু অত্যন্ত ডেভেলপড বা উন্নত। অন্যান্য যে পার্টগুলো ছিল সেগুলো খুব একটা উন্নত না, কিন্তু এদের জনন অঙ্গটা, জননতন্ত্রটা খুবই উন্নত। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্ট অফ এ পেয়ার অফ টেস্টিস লাইং on each lateral side in the 4th to 6th abdominal segment. তো যারা পুরুষ তাদের ক্ষেত্রে এক জোড়া টেস্টিস থাকে, একটা একটা এদিকে থাকে, একটা এদিকে থাকে, এবং কোন কোনতে 4 থেকে 6 নম্বর অ্যাবডোমিনাল সেগমেন্টে থাকে। 4 থেকে 6 নম্বর, যে অ্যাবডোমিনকে যদি অনেকগুলো পার্টে ভাগ করা হয়, তো তার মধ্যে যে 4 আর 6, যে টোটাল কত 10টা সেগমেন্ট থাকে, তো সেখানে 4 থেকে যে 6 নম্বর যে সেগমেন্ট সেখানে থাকে। এবং এটা হচ্ছে প্রধান অঙ্গ। ফ্রম ইচ টেস্টিস অ্যারাইজেস এ থিন ভাস ডিফারেন্স, প্রত্যেকটা টেস্টিস থেকে একটা পাতলা ভাস ডিফারেন্স নির্গত হয়, হুইচ ওপেন্স ইনটু ইজাকুলেটরি ডাক্ট, তারপর যেটা ইজাকুলেটরি ডাক্টে যাবে থ্রু সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকলের মাধ্যমে। তো প্রথমে টেস্টিস, তারপর ভাস ডিফারেন্স, তারপর সেমিনাল ভেসিকল, তারপর ইজাকুলেটরি ডাক্ট। এদের যে সিরিজটা, যে প্রথমে কি থাকে তারপরে কি থাকে, এই যে সিরিজটা, তো প্রথমে থাকে টেস্টিস, তারপরে থাকে ভাস ডিফারেন্স যেটা পাতলা হয়, তারপরে থাকে সেমিনাল ভেসিকল, তারপর থাকে ইজাকুলেটরি ডাক্ট। তো এই যে ছবিটা আছে, তো ছবিটা দেখে দিলে ভালো হবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে টেস্টিস আছে, টেস্টিস দুই দিকে আছে 4 থেকে 6 নম্বর সেগমেন্টে। তো তার থেকে ভাস ডিফারেন্স বেরিয়েছে পাতলা, এই যে ভাস ডিফারেন্স বেরিয়েছে। তারপর ভাস ডিফারেন্স পর থেকে এই যে সেমিনাল ভেসিকল, তারপরে যে অংশটা সেমিনাল ভেসিকল এটা, তারপর সেখান থেকে ইজাকুলেটরি ডাক্ট, এই যে এটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। The ejaculatory duct open into male gonopore situated ventral to anus. তো তারপর ইজাকুলেটরি ডাক্টটা কোথায় শেষ হয়, সেটা একটা মেল গনোপোরে শেষ হয়, বা পুরুষের যে যৌন থলি সেটাতে শেষ হয়। এবং সেটা কোথায় থাকে সেই মেল গনোপোরটা, তো সেটা থাকে ভেন্ট্রাল টু অ্যানাস, যে পায়ু পর্যন্ত বিস্তৃত থাকে, ভেন্ট্রাল সাইডে বা পেটের দিকে। এ ক্যারেক্টারিস্টিক মাশরুম শেপড গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট ইন দ্য 6th to 7th abdominal segment, which function as an accessory reproductive gland. তো একটা বিশেষ মাশরুম গ্ল্যান্ড থাকে, মাশরুমের মতো দেখতে, যে মাশরুম আমরা দেখেছি যে ছত্রাক মাশরুম, তার মতো দেখতে একটা গ্ল্যান্ড থাকে। কোথায় থাকে, 6 থেকে 7 নম্বর অ্যাবডোমিনাল সেগমেন্টে থাকে। এবং মাশরুম গ্ল্যান্ডের কাজটাকে যে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড, একটা সাহায্যকারী জনন অঙ্গ হিসাবে কাজ করে। দ্য এক্সটার্নাল জেনিটালিয়া আর রিপ্রেজেন্টেড বাই মেল গুনোপোফাইসিস অর ফ্যালোমিয়ার। তো এক্সটার্নাল জেনিটালিয়া যেটা আছে বাইরে থেকে, যেটা মানে যেটা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে মেল গনোপোফাইসিস বা ফ্যালোমিয়ার। আমাদের ক্ষেত্রে যেমন পেনিস, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনা, তো তেমন এদের ক্ষেত্রে হচ্ছে মেল গনোপোফাইসিস বা ফ্যালোমিয়ার। ফ্যালোমিয়ারটা কি আসলে কাইটিনিয়াস অ্যাসিমেট্রিক্যাল স্ট্রাকচার, কাইটিন দ্বারা নির্মিত একটা অ্যাসিমেট্রিক্যাল স্ট্রাকচার, মানে অপ্রতিসম একটা স্ট্রাকচার, এবং সেটা কাইটিন দ্বারা নির্মিত। সারাউন্ডেড দ্য মেল গনোপোর, মেল যে গনোপোর আছে তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই যে সেটা আছে যে মাশরুম শেপ গ্ল্যান্ড, সেটাই তো এখানে হয়তো আছে মাশরুম শেপ গ্ল্যান্ড ছবি। এই যে ফ্যালিক গ্ল্যান্ড যেটা আছে, এটা হচ্ছে মাশরুম আকৃতির গ্ল্যান্ডটাকে বলা হয় ফ্যালিক গ্ল্যান্ড। তো এখান থেকে ইজাকুলেটরি ডাক্টটা যেটা নিচের দিকে বেরোবে, এবং সেখান থেকে যে সিউডোপেনিস যা ফ্যালোমিয়ার আছে, সেই ফ্যালোমিয়ারের মাধ্যমে যাবে। তো চিত্রটা ভালো করে দেখে নিতে হবে। The sperms are stored in the seminal vesicle and are glued together in the form of bundles called spermatophores, which are discharged during copulation. তো এদের ক্ষেত্রে যে স্পার্ম থাকে মেলের ক্ষেত্রে, সেই স্পার্মগুলো কোথায় সঞ্চিত থাকে, সেমিনাল ভেসিকল, একটা অঙ্গ আছে সেমিনাল ভেসিকল, সেখানে স্পার্মগুলো বা যে শুক্রাণু আছে সেগুলো জমা থাকে। অ্যান্ড আর গ্লুয়েড টুগেদার, এবং আঠার মতো লেগে থাকে, ইন দ্য ফর্ম অফ বান্ডেলস, বান্ডিল আকারে, যাকে বলা হয় স্পার্মাটোফোর্স। তো স্পার্মগুলো কি এভাবে বান্ডিলের মধ্যে থেকে স্পার্মাটোফোর গঠন করে, এবং সেই স্পার্মাটোফোরগুলি কোথায় থাকে, সেমিনাল ভেসিকালে থাকে।
হুইচ আর ডিসচার্জ ডিউরিং কপুলেশন, এবং যখন তারা কপুলেশন করে বা সেক্স করে তখন এইগুলো এই যে স্পার্মগুলো আছে যেটা স্পার্মাটোফোর হিসাবে আছে সেগুলো ডিসচার্জ করে বা বেরিয়ে যায়। এই যে সেমিনাল ভেসিকালের যে দেখা আছে, সেমিনাল ভেসিকাল চিত্র এখানে দেওয়া আছে। সেমিনাল ভেসিকালে আবার দুটো, একটা স্মল টিউবুলস, একটা লং টিউবুলস। তো এখানে স্পার্মগুলো স্পার্মাটোফোর হিসাবে সঞ্চিত থাকে। তো এটা হলো মেলের ক্ষেত্রে দেখলাম কোথায় কি থাকে। মেলের ক্ষেত্রে এটা এতটুকু পর্যন্ত ছিল মেলের গঠনটা, যে পুরুষের ক্ষেত্রে কোনটা কি থাকে, কোথায় কি থাকে, টেস্টিস কোথায় থাকে, তারপর টেস্টিস থেকে কী কী নির্গত হয়েছে, তারপর মাস্টুরুপসের গ্ল্যান্ডটা কোথায় থাকে, তারপর এক্সটার্নাল জেনিটালিয়া কী দ্বারা নির্দিষ্ট হয়, তারপর স্পার্মটা কোথায় সঞ্চিত থাকে। দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্ট অফ টু লার্জ ওভারিজ লাইং ল্যাটারালি ইন দ্য 2 to 6 অ্যাবডোমিনাল সেগমেন্ট। আর ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেটা দুটো লম্বা ওভারি দ্বারা গঠিত। সেটা কোথায় থাকে, ল্যাটারালি থাকে, মানে দুই সাইডে থাকে। ইন দ্য 2 to 6 অ্যাবডোমিনাল, 2 থেকে 6 নম্বর অ্যাবডোমিনাল সেগমেন্টে। টেস্টিস ছিল 4 থেকে 6, আর ওভারি থাকে 2 থেকে 6 নম্বর সেগমেন্টে, ল্যাটারালি বা দুই সাইডে থাকে এবং দুটো থাকে। ইচ ওভারি ইজ ফর্মড অফ এ গ্রুপ অফ 8 ওভারিয়ান টিউবুলস বা ওভারিয়লস, এবং প্রত্যেকটা ওভারি আবার 8টা ওভারিয়ান টিউবুলস বা ওভারিয়ন নিয়ে গঠিত, গঠিত, কন্টেনিং এ চেন অফ ডেভেলপিং ওভা, এবং প্রত্যেকটা ওভারিয়লসের মধ্যে আবার এরকম ওভা থাকে চেন আকারে। এই যে এগুলো হচ্ছে 11টা ওভা যেগুলো চেন আকারে থাকে, ওভা রিয়লস তৈরি করে, আর এরকম 8টা ওভারিয়লস নিয়ে একটা ওভারিজ তৈরি করে। ওভিডাক্টস অফ ইচ ওভারি ইউনাইট ইন্টু এ সিঙ্গেল মেডিয়ান ওভিডাক্ট অলসো কল্ড ভ্যাজাইনা। তো এই যে ওভিডাক্টগুলো আছে সেগুলো একটা সিঙ্গেল মিডিয়াম বা একটা কমন পথের মাধ্যমে যুক্ত থাকে, সেটা হচ্ছে ভ্যাজাইনা বলে। হুইচ ওপেন ইন্টু দ্য জেনিটাল চেম্বার, যেটা জেনিটাল চেম্বারে যুক্ত থাকে। তো এখান থেকে একটা ওভারি আছে, এখান থেকে একটা ওভারি আছে, তো এই দুটো ওভারি একটা কমন প্যাথে যুক্ত হবে যাকে বলা হয় ভ্যাজাইনা বলা হয় যাকে। তো এই ভ্যাজাইনাটা পরবর্তীকালে কি জেনিটাল চেম্বারে মুক্ত হবে। প্রত্যেকটা ওভারিজের মধ্যে 8টা ওভারিয়লস আছে, আর প্রত্যেকটা ওভারিয়লসের মধ্যে অনেকগুলো ওভা আছে। এ পেয়ার অফ স্পার্মাথিকা ইজ প্রেজেন্ট ইন দ্য 6 সেগমেন্ট। 6 নম্বর সেগমেন্টে একটা স্পার্মাথিকা, এক জোড়া স্পার্মাথিকা থাকে, হুইচ ওপেন্স ইন্টু দ্য জেনিটাল চেম্বার, যেটা জেনিটাল চেম্বারে ওপেন থাকে। তো জেনিটাল চেম্বারে এরকম একটা স্পার্মাথিকা থাকে 6 নম্বর সেগমেন্টে, এবং সেটা জেনিটাল চেম্বারের সঙ্গে যুক্ত থাকে। তো স্পার্ম যখন কপুলেশন করে, তো মেল থেকে যে স্পার্মটা এলো সেই স্পার্মটা এই যে স্পার্মাথিকা আছে সেখানে জমা হয়। তো এই তো ছবি দেওয়া আছে, ছবি দ্বারা এটা পুরোটা বোঝা যাবে। তো এটা যেটা বললাম সেটা যে এদের ক্ষেত্রে দুটো ল্যাটারাল সাইডে দুটো ওভারি আছে, এই যে পুরো চিত্রটা এটা হচ্ছে ওভারি। তো ওভারির মধ্যে অনেকগুলো এই যে ওভারিওলস আছে, একটা দুটো এইভাবে 8টা ওভারিওলস থাকে। ওভারিওলসের মধ্যে অনেকগুলো ওভা এইভাবে এক একটার মধ্যে এইভাবে চেন আকারে থাকে ওভা। তো এই দুটো ওভারিওল একটা কমন ওভিডাক্টে যুক্ত হয়েছে যাকে এই ভ্যাজাইনা বলে। এই যে ভ্যাজাইনা, এই যে কমন ভ্যাজাডাক্ট, এটা হচ্ছে ভ্যাজাইনা। তো ভ্যাজাইনাটা পরবর্তীকালে যে জেনিটাল চেম্বার আছে এই জেনিটাল চেম্বারে মুক্ত থাকে। তো জেনিটাল চেম্বারে ওখানে একটা 6 নম্বর সেগমেন্টে স্পার্মাথিকা থাকে, এটা জেনিটাল চেম্বারে মুক্ত আছে। তো যখন কপুলেশন করে তো স্পার্মাথিকার মধ্যে স্পার্মটা সঞ্চিত থাকে। তো দেখা যাক তারপরে কি আছে। স্পার্মস আর ট্রান্সফার থ্রু স্পার্মাটোফোর্স। তো আমরা তো যে দেখেছিলাম যে ওভারিস যেটা যেটা টেস্টিস ছিল, তো সেই টেস্টিসের মধ্যে যে স্পার্ম যে ইটা ছিল, এখানে যে সেমিনাল ভেসিকাল ছিল, তো সেমিনাল ভেসিকালের মধ্যে স্পার্মগুলো কী আকারে ছিল, স্পার্মাটোফোর হিসাবে ছিল, গ্লুইড ছিল আঠার মতো। তো স্পার্মাটোফোরের মাধ্যমে ছিল ট্রান্সফার করে, আগেই পড়েছি। দেয়ার ফার্টিলাইজড এগস আর ইনকেসড ইন ক্যাপসুল কল্ড উথিকা। তো এই যে স্পার্মাটোফোর্স যখন ওভিডাক্টে বা ভ্যাজানের মধ্যে গেল, তো সেখানে যে স্পার্মাথিকা আছে তো তার সঙ্গে যুক্ত হয়ে গেল, সেখানে ওভা আছে, তো সেই ওভার সঙ্গে যুক্ত হয়ে উথিকা তৈরি করলো। তো মানে ওভা আর স্পার্ম এ দুটো যুক্ত হয়ে গঠন করলো সেটা হলো উথিকা, ক্যাপসুল আকারে উথিকা তৈরি করে। উথিকা ইজ এ ডার্ক রেডি, তাহলে কি আমরা যেটা ফার্টিলাইজড জাইগোট বলি যেটাকে, তো এদের ক্ষেত্রে সেটা হলো উথিকা। তাহলে উথিকা কি, যে ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পরে ওভা আর স্পার্ম মিলে যেটা তৈরি করে সেটা হলো উথিকা।
তো উথিকা এবার দেখতে কেমন, তো উথিকা যে ডার্ক রেডিশ টু ব্ল্যাকিশ ব্রাউন, যেটা ঘন লাল থেকে তারপর ব্রাউন হতে পারে বা বাদামি হতে পারে, কালো বাদামি, ঘন লাল থেকে কালো বাদামি হয়, ক্যাপসুল আকৃতি, অ্যাবাউট 3.88 লং, 8 মিলিমিটার লং হয়। দে আর ড্রপড অর glued to a suitable surface, usually in a crack or crevice of high relative humidity near a food surface। তো এই যে উথিকা আছে সেগুলো কোথায় জমা হয়, যে কোনো ক্রেভাইস আছে বা দেওয়ালের কোনো ছিদ্র আছে বা মেঝের কোনো ছিদ্র আছে বা ক্র্যাক ও অংশ আছে, যেখানকার আর্দ্রতা বেশি, হিউমিডিটি বা আর্দ্রতা বেশি, এবং যেখানে খাবারের উৎস আছে, কোথাও আশেপাশে কোথাও খাবার পাওয়া যেতে পারে, এমন কোনো স্থানে সেগুলো থাকে, এই উথিকাগুলো জমা থাকে, যেখানকার আর্দ্রতা বেশি এবং যেখানে আশেপাশে খাবার আছে সে সমস্ত স্থানে এই উথিকাগুলো কি জমা থাকে। অন অ্যান অ্যাভারেজ ফিমেল প্রডিউস 9 to 10 উথিকা, ইচ কন্টেনিং 14 to 16 এগস। তো গড়ে যদি বলা হয় তো একটা ফিমেল 9 থেকে 10টা উথিকা তৈরি করে, আর প্রত্যেকটা উথিকার মধ্যে 14 থেকে 16টা এগ থাকে বা ডিম্বাণু থাকে। দ্য ডেভেলপমেন্ট অফ পেরিপ্ল্যানেটা আমেরিকান ইজ প্যারামেটাবুলাস, মিনিং দের ইজ ডেভেলপমেন্ট থ্রু নিমফাল স্টেজ। তো এদের মধ্যে যে ডেভেলপমেন্টটা হয় সেটা হচ্ছে পরামেটাবুলাস প্রকৃতির হয়, যে এদের মধ্যে কি দেখা যায়, যে নিমফাল স্টেজ দেখা যায়, যে সমস্ত বৃদ্ধি নিমফাল স্টেজের মাধ্যমে হয়ে থাকে তাদেরকে বলা হয় পরামেটাবুলাস। তো আর্থম হচ্ছে পরামেটাবুলাস, যে অনেকগুলো আস্তে আস্তে লিম্ফ তৈরি হওয়ার মাধ্যমে, নিমফাল স্টেজ তৈরি হওয়ার মাধ্যমে আস্তে আস্তে এটা বৃদ্ধি পায়। দ্য নিম্ফ লুক ভেরি মাচ লাইক অ্যাডাল্টস। তো যে নিমগুলো থাকে, যে ছোট ছোট যে থাকে সেগুলো দেখতে অ্যাডাল্টের মতোই, যে বড় ককরোচের মতোই দেখতে হয়। দ্য নিম্ফ গ্রোজ বাই মোল্টিং অ্যাবাউট 13 টাইমস টু রিচ দ্য অ্যাডাল্ট ফর্ম। তো 13 বার এরা কি করে, যে প্রত্যেকটা নিম্ফ 13 বার পরিবর্তন হয়, 13 বার পরিবর্তন হওয়ার পরে সে অ্যাডাল্টের রূপটা পায়, যে পরিপক্ত বা পরিণত যে অ্যাডাল্ট আছে, মেল বা ফিমেল ককরোচ, তারা আকৃতি পায়। দ্য নেক্সট টু লাস্ট নিম্ফাল স্টেজ হ্যাজ উইং প্যাডস, বাট অনলি অ্যাডাল্ট ককরোচ হ্যাভ উইংস। তো যে 13 বার তো পরিবর্তন হয়, তো যে 12 নম্বর যে পরিবর্তন, সেই সমস্ত নিম্ফের মধ্যে থাকে কি উইং প্যাডস। আর শুধুমাত্র অ্যাডাল্ট, যে 13 বার মোল্টিং হওয়ার পর যে অ্যাডাল্ট ফর্ম তৈরি হলো, তো সেই অ্যাডাল্ট ককরোচ বা পরিণত ককরোচের মধ্যেই থাকে শুধুমাত্র উইং। তাহলে ডানা শুধুমাত্র পরিণত ককরোচের মধ্যেই থাকে, কিন্তু 12 নম্বর যে মোল্টিংয়ের পর যে দশাটা আসছে, তো সেই দশাটার মধ্যে শুধুমাত্র কি থাকে, উইং, সেটাতে উইং প্যাডস থাকে। আর শুধুমাত্র পরিণত ককরোচের মধ্যে থাকে উইং বা ডানা। লিম্ফেল স্টেজ যেটা বলে, যে নিম্ফ, যে অনেকবার পরিবর্তন হওয়ার মাধ্যমে যে অ্যাডাল্ট স্টেজটা আসছে। মেনি স্পিসিস অফ ককরোচেস আর ওয়াইল্ড অ্যান্ড আর অফ নো ইকোনমিক ইম্পর্টেন্ট। অনেক ককরোচ আছে যেটা অগাছা টাইপের, জঙ্গল টাইপের, এবং তার কোনো গুরুত্ব নেই, আমাদের সমাজে কোনো কাজ করে না। এ ফিউ স্পিসিস থ্রাইভ ইন অ্যান্ড অ্যারাউন্ড হিউম্যান হ্যাবিটেট। খুব অল্প পরিমাণ প্রজাতি মানুষের যে বসবাস করে সে সমস্ত অঞ্চলে পাওয়া যায়, যে ঘর বাড়িতে পাওয়া যায়, খুব অল্প পরিমাণে প্রজাতি আছে। এছাড়া আরও অনেক প্রজাতির ককরোচ আছে যারা বনে জঙ্গলে পাওয়া যায়। দে আর পেস্ট বিকজ দে ডিস্ট্রয় ফুড অ্যান্ড কন্টামিনেট ইট উইথ দেয়ার স্মেলি স্ক্রিটা। এরা পেস্ট, কারণ এরা কী করে, যে খাবারকে নষ্ট করে দেয়, যে আরশোলা যদি কোনো খাবারের উপর পেয়ে যায় তো সেটা আমরা আর খাই না, নষ্ট হয়ে যায়। অ্যান্ড কন্টামিনেট ইট উইথ দেয়ার স্মেলি এক্সক্রিটা, এবং তাদের যে এক্সক্রিয়েশন আছে, ম্যালভিজান টিউবস থেকে যে নোংরা ইউরিক অ্যাসিড সমৃদ্ধ যে এক্সক্রিয়েশন নির্গত হচ্ছে বা রেচন পদার্থ নির্গত হচ্ছে, সেটা খাবারের সাথে মিশে যায়, তার জন্য খাবারটা খাওয়ার অযোগ্য হয়ে যায়। দে ক্যান ট্রান্সমিট এ ভ্যারাইটি অফ ব্যাকটেরিয়াল ডিজিজ বাই কন্টামিনেটিং ফুড ম্যাটেরিয়াল। তো খাদ্যের সঙ্গে মিশে যাওয়ার মাধ্যমে তারা অনেক ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ছড়াতে পারে বা ভেক্টর হিসাবে কাজ করে। তো এটা ছিল ককরোচের অ্যানাটমিও শেষ হলো। এই যেখানে ছবিটা আছে সেই ছবিটা ভালো করে দেখে দিলাম, তো আবার ভালো করে তোমরা দেখে নেবে যে কোথায় কী কী আছে। এই যে ওপরে টেস্টিস, তারপর ফ্যালিক গ্ল্যান্ড, কোনটা ফ্যালিক গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ড, স্মল টিউবুল, লং টিউবুল, সেমিনার ভেসিকল, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ট্র্যাক্ট, তারপর ফ্যালোমিয়ার আছে বাইরের দিকে যে অংশটা, এক্সটার্নাল মেল জেনিটেলিয়া, রাইট ফ্যালোমিয়ার, তারপর ভেন্ট্রাল ফ্যালোমিয়ার, তারপর লেফট ফ্যালোমিয়ার আবার 3টে পার্ট, রাইট, লেফট আর ভেন্ট্রাল। তারপর অ্যানাল সার্সি, যেটা দুটোর মধ্যে দেখা যায়, করাল স্টাইল বা অ্যানাল স্টাইল, তারপর সিউডোপেনিস, তারপর টিটিলেটার,
যেটা পেনিসের পাশে থাকে। তোমার যদি দেখা যায় যে ফিমেলের ক্ষেত্রে দেখা যায় তো ফিমেলের ওভারি আছে, ওভিডাক্ট আছে, তারপর কমন ওভিডাক্ট বা ভ্যাজাইনা, তারপর সেক্ষেত্রে জেনিটাল চেম্বারের সঙ্গে যে লম্বা লম্বা অক্টোপাসের মতো যে হাতের মতো নিগত হয়েছে সেগুলো হচ্ছে গোনোপোফাইসিস। আর এগুলোকে বলে ভেস্টিবিউলাম। এই ভেস্টিবিউলাম আর জেনিটাল চেম্বারকে একত্রে জেনিটাল পাউচ বলে, অনেক সময় পরে কোশ্চেনটা। তবে এই যে লম্বা লম্বা অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কোলাটেরাল গ্ল্যান্ড। আর মধ্যবর্তী যে থলির মতো অংশ সেটা হচ্ছে স্পার্মাথিকা, 6 নম্বর সেগমেন্টে থাকে যেটা। তো ভালো করে ছবিগুলো দেখে নেবে। তো এটা ছিল ককরোচ, এটা শেষ হলো, এবং ককরোচের পাশাপাশি চ্যাপ্টারটাও শেষ হলো। তো 4টে ভিডিওর মাধ্যমে চ্যাপ্টারটাকে শেষ করে দিলাম। তো যদি তোমাদের ভিডিওটি কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। কোনো কিছু যদি জানার থাকে বা বলার থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তো তোমরা কোন ভিডিওটা আগে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর স্টাডি ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।